এবং যেভাবে এগিয়ে গেল, আমরা দেখলাম যে ৭২-এর সংবিধানের মূল স্তম্ভকে অস্বীকার করবার সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছেন এবং তারা বড় রাজনৈতিক দলগুলোর হাতে পায়ে শেকল পরানোর বুদ্ধি নিচ্ছেন, পিআর পদ্ধতি নিয়েছেন। অনির্বাচিত একটি সরকার কি করে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা সর্বশেষ দেখলাম ১২ তারিখে নির্বাচন, ৯ তারিখে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে স্বাক্ষর করছেন। সবকিছু মিলিয়ে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন এটা এত সরল কিছু নয়। ৭১-এর ভূমিকা অতীত নয়, ৭১-এর ভূমিকা বর্তমানেও খুব প্রাসঙ্গিক। যেই কারণে মির্জা ফখরুল সাহেব বলেছেন ক্ষমা চাওয়ার কথা এবং সালাউদ্দিন সাহেব বলেছেন ১০০ বছর নয়, জামাত ইসলামের ইতিহাস ৮০ বছর, এবং এই ৮০ বছরের অধিকাংশ সময় জামাত ইসলামের ইতিহাস মুনাফিকের ইতিহাস। যেটা ভাই বললেন ৮০ দশকে যেই ৮৬ নির্বাচনের কথা বলুন বা ৯৬ নির্বাচনের কথা বলুন, তখন কি জামাত যায়নি আওয়ামী লীগের সাথে? জামাত সবসময়ই কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, সর্বশেষ তারা এনসিপির সাথে গিয়েছে এবং এক ধরনের ফিল্টার্ড করে ফেলবার চেষ্টা করছে তাদের যে অতীত ভূমিকাগুলো। যেই রাজনৈতিক দল পুরো জাতির মুক্তির আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে যায়, সেই দল জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে। এটা কিন্তু জাতির জন্য একটা বিস্ময় শুধু না, একটা পরম শঙ্কারও বিষয়। আপনি দেখুন যে এনসিপি নতুন তরুণদের যে দলটির, তার চিফ হুইপ নাহিদ ইসলাম সে সরাসরি বক্তব্যে রোববার বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে দেশ সার্বভৌমত্ব পেয়েছে। এটা জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের ভাষা হতে পারে? তার মানে ৭১-এ বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অর্জন নয় সেটি। এই ৫৪-৫৫ বছরে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না এবং সেটি সংসদে বলা হচ্ছে। কাজেই যেটা মীমাংসিত কথা, যেটা ভাই বললেন যে মীমাংসিত কথা, ডিসাইডেড ম্যাটারগুলো কেন আলোচনা হচ্ছে? আসলেই কি ডিসাইডেড ম্যাটার? আসলেই কি জামাত বা এনসিপি আমাদের এই ডিসাইডেড ম্যাটারগুলোকে স্বীকার করে? যেই ১৫ খণ্ড মুক্তিযুদ্ধের দলিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় লিখিত হয়েছে এবং সেখানে সকলের, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকলের ভূমিকা অনুপঙ্খভাবে নিখুঁতভাবে লেখা আছে। এটা নিয়ে তো ৯০ দশকে বিএনপি ২ দফা ছিল ক্ষমতায়, কিংবা আওয়ামী লীগ ছিল। এই সমস্ত বিষয়গুলো একদম প্রাথমিক বিষয় নিয়ে তো কখনো তর্ক বিতর্ক ওঠেনি। আমরা কি দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়? যে বাংলাদেশকে নাকি অঙ্গরাজ্য বানানোর জন্য ভারত এসে মুক্তিযুদ্ধ করেছে, ভারত এসে সংবিধান লিখে দিয়ে গেছে, যা নয় সেই সমস্ত কথাবার্তা এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন উক্তি, মুক্তিযুদ্ধদের গলায় মালা পরানো। আমরা দেখলাম ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙেছে, মাজার ভেঙেছে, ইতিহাস বিকৃতি করেছে, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ। আপনার পাকিস্তান হয়ে গেছে হানাদার বাহিনী। যে জুলাই সনদ বইটি, তার ভূমিকায় আছে হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা নয়। কাজেই এই সম্পূর্ণ উল্টো যাত্রার নেতৃত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের একটি অংশ। কারণ আপনি দেখুন গণমাধ্যমে হামলা, উদীচিতে হামলা, ছায়ানটে হামলা, এই সব কিছুই কিন্তু আপনাকে একটা সূচক আপনার সামনে নিয়ে আসে যে এইখানে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। এবং এই যে মুক্তিযুদ্ধের কথা বলা মানে আপনি ভারতীয় দোসর, আপনি আওয়ামী দোসর, এবং এই সব বলে, এবং যাদের ভোট ছিল শতকরা ৪ থেকে ৬%, ৭%, তাদের ভোট হয়ে গেল নির্বাচনে ৩৬%। এই বিপুল ভোট আসলো কোত্থেকে? এবং এত বেশি মানুষ এই সর্বশেষ রাজ্য নির্বাচনে যারা শতকরা ৪০% করে ভোট পেয়েছে, বিএনপি বা আওয়ামী লীগ, এবং তাদের সাথে তুলনায় জামাত কোথায় ছিল? তারা এই পর্যন্ত পৌঁছে গেল। কাজে সবকিছুর মধ্যে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং হিসাব নিকাশ ছিল। সেইটা মানুষ বিপুল ভোটে বিএনপিকে ২/৩ ভোট দিয়ে ওই চক্রান্ত রুখে দিয়েছে। যেই কারণে জুলাই সনদের যে পিআর পদ্ধতি, সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবে না জামাত কিংবা সাম্প্রদায়িক শক্তি। কাজেই আপাতত বাংলাদেশের রাজনীতিতে এই উত্থান বন্ধ হলেও, আপাতত ঠেকানো গেলেও, আগামীতে কি হবে? আজকের যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ইতিহাস বিকৃতি ঘটছে, যেইভাবে আপনার রাজনীতিতে অদক্ষতা এবং অযোগ্যতার আস্ফালন আমরা দেখছি, আগামীতে এই দল যদি ৭২ থেকে ১৭০ গিয়ে পৌঁছায়, কারণ আপনি দেখুন জামাতের আমির সাহেব বলেছেন আমরা ১২০০ শহীদের বাড়িতে, জুলাই শহীদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে ২ লক্ষ টাকা করে নিয়ে গেছি। কত টাকা হয়? আপনি তাদের যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেভাবে বিএনপি কিংবা আওয়ামী লীগকে আমরা চাঁদাবাজের দল হিসেবে জানি, তাদেরকে নানা রকম সমালোচনা করা হয়, কিন্তু চাঁদা আসলে কারা তোলে? সেই অর্থের উৎস কি সেলিমউদ্দিন? গাড়ি গঠন করা যায় না, এইসব ওনাদের বক্তব্যগুলো তখন কোথায় চাপা দিয়ে রেখেছিলেন। তারপরে ৪ দলীয় জোট সরকার হলো, লিখিতভাবে কথা ছিল একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথেই সরকার গঠন। তাই তো হয়েছিল। প্রায় ৫ বছর সেই সরকারের মন্ত্রিসভায় জামাতের আমির ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, এবং বিভিন্ন আপদে বিপদে ক্রাইসিসে আমরা একেবারেই একটা
একসাথে আমরা পথ চলেছি। তো সেই সময় ওনাদের এই কথাগুলো মনে ছিল না। এখন যে কথাগুলো হাসিনা বলতেন, আওয়ামী লীগ বলতো না, অনেক খারাপ কাজ করছে, একটা ভালো কাজ করছে, এই জন্য হাসিনারে এই ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া যায়। রাজাকারদের একটা তালিকা প্রকাশ করেছে আকম মোজাম্মেল হক সাহেব, ওয়েবসাইটে একটা রাজাকারের একটা তালিকা দিয়েছিলেন। সেই তালিকা 1 নম্বরে আওয়ামী লীগের নামই ছিল, 2 নম্বর করলেন, করে তারপরে যায় 3 সিট পাইলেন। এই যে বিএনপির সাথে ছিলেন বলেই তো 91 সালে একটা কৌশলগত জোট আমাদের ছিল বলেই তো আপনি 18 সিট পেয়েছেন। আর এখন বিএনপির সাথে না থাকাতেই তো আমরা না 68টা সিট পেয়েছি। এখন তো আওয়ামী লীগ দেশে নাই, ভিন্ন প্রেক্ষাপট। আমি সেটা বলছি না, আমি বলছি তখনকার কথা। তারপরে দেখেন 2001 সালে তো তারা মন্ত্রী পরিষদে থাকলো, তারপরে এত আন্দোলন করার সংগ্রাম করলো। 18 সালে তাদের মার্কাই নাই, নিবন্ধন নাই, ধানের শীষ দিয়ে দিলাম আমরা। সেই ধানের শীষের বিরুদ্ধে ওনরা 5 তারিখের পরে স্লোগান দেওয়া শুরু করলো, নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। মির্জা কাদের, মির্জা একদম মজলুম দিয়েছে, এটা সত্য। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। এবং এই কথাও বলে যে হাসিনা তো দিল্লিতে যাইতে পারছে, তারেকের জায়গা নাই, ও কই যাবে। ওনাদের নিচের লেভেল লোকরা কি মানে ভয়ঙ্কর কথাবার্তা মুহূর্তের মধ্যে। আমার ভাই প্রশ্ন করলো, আমি শেষ করে দেই, আমার ভাই প্রশ্ন করলো, প্লিজ আমাকে একটু জুই না না না, আমি বিরতি নেন, একটু পরে নেন, পরে আমাকে দিয়েন না দরকার লাগলে। আমার ভাই বলে বিএনপি কথা কেন বলে, কেন তারা আমার ভাইরে বলা শুরু করলো? কারণ 5 তারিখের পরে তাদের মধ্যে একটা মোহ ছিল। মোহটা হলে আওয়ামী লীগ দেশ ত্যাগ করে গেছে, পালাই গেছে। এখন বিএনপি এইটাকে আমরা একটু বোতলে ভরে ফেললে আমরাই দেশ চালাবো, এনসিপির ছোট পোলাপান টোলাপান নিয়ে আমরা দেশ চালাবো। এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে আবার এর মধ্যে এটাও ঘটলো। দেখেন কিরকমের ঘটনা। 28 অক্টোবর যখন আমরা পল্টনে 10 লক্ষ মানুষকে আমাদের ক্র্যাক ডাউন করে আমাদের পার্টি অফিস পর্যন্ত সাউন্ড গ্রেনেড বোমা বিস্ফোরণ ঘটাই দিল, আমার ভাইরা আরামবাগে সমাবেশ করলো, আওয়ামী লীগের সাথে মিলে বসে পুলিশের সাথে গোলাপ ফুল বিনিময় করে আসরের নামাজের সাথে সাথে শান্তিপূর্ণ সুবোধ বালকের মতো ঘরে চলিয়া গেল। বুঝেন? আমি সেই আলোচনায় ফিরতে চাই, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। সেলিমউদ্দিন, যেমনটি শহীদুল ইসলাম বাবুল সুনির্দিষ্টভাবে বলছিল যে ক্ষমতার মোহর সম্পর্কে সমীকরণ অনেকটা বদলে দিয়েছে, কি বলবেন? আমি তার আগে একটু বলতে চাই, যদিও শহীদুল ভাই বিরতিতে আমরা আলোচনা করছিলাম যে পজিটিভ আলোচনা করার মতো অনেক বিষয় আছে। বিএনপি জামাতের লং টাইম একসাথে আন্দোলন, দেশ রক্ষায় চেষ্টা, সেটাকে তিক্ততায় নিয়ে যাওয়া ঠিক না। আজকে প্রধানমন্ত্রী সুন্দর কথা বলেছেন। সংসদ শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা একসাথে কুশল বিনিময় করেছেন। তারও আগে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, চায়না সফর করেছেন, এবং তার সফর শেষে সংসদে প্রস্তাব উত্থাপন হয়েছে, বিরোধী দল সেখানে অকপটে সমর্থন দিয়েছে। অনেকগুলো পজিটিভ দিক তো আমাদের আছে। কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে টেনে এনেছেন পজিটিভলি, কিন্তু শেষে তিনি একটা কথা বলে দিলেন। আজকে ফেসবুকে দেখতেছি কেউ কেউ লিখতেছে যে আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তার পিতার অবস্থান সম্পর্কে মুক্তিযুদ্ধে জানতে চাচ্ছে। তো এই যে আমার মনে হয় এটার দরকার কেন? এটা তো একটা লং টাইম আমরা বিতর্ক করেছি, আলোচনা করেছি, এটা নিয়ে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধ 1971 সালের মুক্তিযুদ্ধ, এটা একটা মীমাংসিত বিষয় এবং এটা একটা সম্পূর্ণভাবে একটা দেশের যাত্রা শুরু যেখান থেকে, এটা নিয়ে তো কারো ডিবেট নাই। এটাতে ডিবেট যারা তুলে এদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা এই ডিবেটের মাধ্যমে মূলত জাতির মধ্যে বিভাজন তৈরি করতে চায়, হাসিনার ওই রেখে যা। আর আমার ভাইদের, বিএনপি ভাইদের বলি, মাত্র আওয়ামী লীগের পরে ওনারা ক্ষমতায় আসছেন, তো আওয়ামী লীগের তো কোনো সমালোচনা করছে না। প্রেসিডেন্ট এখনো বহাল তরবিতে, 4 মাসে একজন প্রেসিডেন্ট দিতে পারলো না। মিছিল মিটিংয়ে হুমকি দিচ্ছে যে পুলিশকে মেরে ফেলবে, সামনে আসবে না, কয়েকটা লোককে অ্যারেস্ট করতে পারলো না। আওয়ামী লীগকে এত প্রশ্রয় দেওয়ার দরকারটা কি? যেখানে জামাত আমরা একসাথে আন্দোলন করেছি, সেখানে বারবার আমি একসাথে ছিলাম, আপনাকে একবার আমি হেল্প করেছি, আপনি আমাকে হেল্প করেছেন। এটা কোঠা দেওয়ার মধ্যে জাতির জন্য কি মেসেজ আছে, এটা আমরা আরেকটু অগ্রসর হয়ে যেগুলো আমাদের পজিটিভ সাইন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমি কম বললে অসুবিধা নাই। তিক্ততা বেশি বাড়ানোর মধ্যে সরকারি দল যেটা থাকে তাকে অনেক বেশি ধৈর্যশীল, না আমরা তাকে কথা বলতে হিসাব। ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা দেখছি যে সরকারি দল আমাদের জন্য পয়েন্ট তুলে দিচ্ছে, এমন সব কথা অবতারণা করছে যেটা আলটিমেটলি তাদের গাড়ে যেয়ে পড়ে। এই হলো কথা। আচ্ছা শোনেন, বিরোধী দলের নেতা সংসদে সত্যি খুব চমৎকার মার্জিত কথা বলেন, রুচিশীল মানুষ, কিন্তু তার দলের নেতারা, এমনকি তারও কথা শুনেছি এই মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে, তিনি বললেন যে না সরকারকে আর সময় দেওয়া যায় না,
এই কথাও বলেছেন। আর ওনাদের নেতারা তো বলেনি টেনে নামাবো, হেসে নামাবো, এটা হ্যাঁ নানান কথা বলেন, কেউ শাহবাগতে বলেন, এবং এই সংসদ নেতারাও বাইরে গেলে এই ধরনের কথা বলেন। আমার মনে হয় এগুলো খুব ম্যাচিউর সময় হয় না এখনো। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কি বিএনপি নমনীয় কিনা? না, আওয়ামী লীগের প্রশ্নে শোনেন, এই আওয়ামী লীগ যত মিছিল মিটিং করে, আমি নোট করে বলি কোনটা জায়গায় জামাত বিরোধিতা করছে, কোন জায়গায় কোন মিছিল ঠেকাইতে গেছে তারা। আচ্ছা বলেন তো আপনি। আমরা রাস্তায় 32 নম্বরে একটা মিছিল করেছেন, 32 নম্বরে, সেখানে বলতে যায় না না আওয়ামী লীগের একটা মিছিলকে বাধা দিয়েছে রেকর্ড নাই, বরং এগুলো আমার ছাত্র দলের ছেলেরা, যুব দলের অসংখ্য রেকর্ড আছে হচ্ছে। হ্যাঁ, আর আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ তো খারাপই ঠিকই আছে অবশ্যই, কিন্তু আওয়ামী লীগের ভোট তো আপনারা চেয়েছেন। এই যে আমার এলাকা ফরিদপুর এমপি খুব ভালো মানুষ বললো যে আওয়ামী লীগের ভোট ছাড়া আমি হইতে পারতাম না, এত ভোট আমি কোথায় পাইলাম। দিস ট্রু। এবং আওয়ামী লীগ আমাদের ডেপুটি লিডার ওনাদের বিরোধী দলের, হ্যাঁ আমরাও পেয়েছি, অস্বীকার কেন করব? না না, তাহলে আওয়ামী লীগের আপনি যখন ব্যবহার করেন, আমি এটা বলছি না তো, আপনি বলেছেন সেই জন্য বললাম আমি আওয়ামী লীগের ভোট পেয়েছি, মানে আওয়ামী লীগের ভোট ভালো আর আওয়ামী লীগ খারাপ এই বক্তব্য তো বলা যাবে না। আওয়ামী লীগ আপনি যেমন দেশের ক্ষতি করেছে এটা করেছে, আর সব আওয়ামী লীগ করে নাই, এটাও তো সত্য। সব আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে কি? বিভিন্ন সময় এটা তো রাজনৈতিক বক্তব্য, এটা বরং বিএনপির চাইতে জামাত বেশি হেঁটেছে, এটা প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে, কিন্তু রাজনৈতিক স্ট্যান্ড বিএনপিকে তারা দিতে চায়। আর 71 নিয়ে আমরা আসলে ওইভাবে কথা বলতেও চাই না। 71-এর দলগতভাবে আওয়ামী লীগ, মানে আগের কোশ্চেনে যেটা বলো, আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছিল তখন বিএনপির জন্মও হয় নাই, বরং বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি মুক্তিযুদ্ধের একজন ল্যান্ডমার্ক নেতা, ল্যান্ডমার্ক ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। জামাত এরকম একজনও নাই, বিএনপির ফাউন্ডার প্রতিষ্ঠাতা। এবং এটা নিয়ে দেখেন আমরা এই দায় কেন নেই আমি জানি না, এই আমাদের এই প্রজন্মের যারা জামাতের নেতা, শিবিরের নেতা, ব্যারিস্টার রাজ্জাক সাহেব একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু পরিষ্কার, উনি করতে পারেন নাই। এটা জামাতের জন্য ভালো ছিল, ভালো হতো, উনি কিন্তু বলেছিলেন যে এটা করা উচিত, এবং সেই জন্য উনি কিন্তু জামাত করতে পারলেন না, জামাত থেকে বিদায় নিয়ে গেলেন। তো সেই জন্য আমার মনে হয় অতীত নিয়ে আমাদের পড়ে থাকলেও চলবে না, আমাদের ভবিষ্যতের দিকে তাকাইতে হবে এবং অতীতকে রিজলভ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। সংসদীয় এই বিতর্কের মাঝে রাজনীতিতে জবাবদিহিতা কতটা নিশ্চিত হচ্ছে? আসলে সংসদীয় বিতর্কের যে মূল যে জায়গাটা, সেই জায়গাটা আপনি দেখুন যে আমরা এইটা যেন ভুলে না যাই যে 72-এর যে সংবিধানের আগে যে আপনার 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণ দলিল, সেখানে কি লেখা ছিল যে পাকিস্তানি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্সেস এখানে আত্মসমর্পণ করে। সেই সিভিল আর্ম ফোর্সেস কারা? এই রাজাকার আলবদর আল শামস 14ই ডিসেম্বর 1971-এ আমাদের এখানে বাড়ি থেকে ধরে ধরে নেওয়া যায় যে বুদ্ধিজীবীদেরকে এখানে হত্যা করা হয়েছে, এগুলো কি আসলে ভুলে যাওয়া সম্ভব? এবং এই জায়গাগুলোতে যেভাবে কোনোভাবেই এটা বলা যাবে না যে আপনি অতীত ভুলে যান। যদি অতীত ভুলেই যাওয়া যেত তাহলে কিন্তু এই যে চিফ বিরোধী দলের বলতে পারতো না যে আমরা 24-এ সার্বভৌমত্ব পেয়েছি। যখন ভাই বলছেন যেগুলো তো মীমাংসিত, মুক্তিযুদ্ধকে কে অস্বীকার করে? মুক্তিযুদ্ধকে এই যে আপনি দেখুন যে আপনি হয়তো অস্বীকার করছেন না, কিন্তু অনেকেই অস্বীকার করে। এবং যেভাবে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়, যেভাবে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করা হয়, যে অশালীন আক্রমণ করা হয়, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ে হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে 3বার ভাঙা হয়েছে, বা এগুলো তো জাতির স্মৃতিচিহ্ন। আপনি যেভাবে বলছেন আওয়ামী লীগের ভোট, ঠিক একইভাবে এখানে যে কোটি কোটি মানুষ, আপনি কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জামাত করবে, কেউ বামপন্থী হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেইখানে আপনি পিতার সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করতে পারবেন না। আপনি যিনি অপরাধ করেছেন, ফৌজদারি আইনি যে যিনি অপরাধী তাকে আপনি বিচার করুন, কিন্তু আপনি তাকে সমাজচ্যুত করে ফেলতেছেন প্রয়োজন বোধে। আবার প্রয়োজন বোধে তাকে আপনি নির্বাচনের আগে আপনি বলবেন না আপনি আপনাদের ব্যবস্থা আমরা করব, আবার নির্বাচনের পরে, এবং আপনি 2 বছর ধরে অধিকাংশ কর্মী আওয়ামী লীগের বিচার পাচ্ছে না এবং তারা জেলে আছে, তাদের বিরুদ্ধে ঠিকমতো অভিযোগ করা হচ্ছে না। আপনি সাংবাদিকরা আছে, 266 জন সাংবাদিক আছে, সব মিলিয়ে আমরা যদি গণতন্ত্রের কথা বলি, আমার এবং আমার মানুষদের জন্য গণতন্ত্র আর অন্যদের জন্য গণতন্ত্রের প্রয়োজন নাই, এই চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। আওয়ামী লীগ 12 বছর অত্যাচার করেছে দেখে আগামী 12 বছর আমরা আওয়ামী লীগের প্রতি অত্যাচার করব, এটা কোনোভাবেই গণতন্ত্রের ভাষা হতে পারে না। আজকে আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে হবে যে 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল কর্তৃত্ববাদের বিরুদ্ধে, এবং সকল দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে সকলেই সমান